দূর থেকে আসায় গতি বেশি ছিল এবং লোশন বোতলের 1/3 থাকাতে সেটা বেশ জোরেই লাগল। তানভীর চোখ বাঁকিয়ে মুখ দিয়ে বিশ্রী শব্দ উচ্চারণ করল। কোন হালার রে শালা! তানভীর পিঠ ঢলতে ঢলতে পেছনে ফিরতেই দূরে দাঁড়ানো একটি মেয়ের হাত নাড়ানো দেখে থেমে গেল। শান্ত কানে হাত দিয়ে সরি বলেছে। তানভীর মুখ ফিরিয়ে মৃদু হাসল। এই মেয়ের অপর নাম সংঘর্ষ হলে মন্দ হবে না। সব সময় যেন তানভীরের সাথে সংঘর্ষের বাহানায় থাকে। কথা বলা যাচ্ছে না, তারপরও শান্ত হাত নাড়িয়ে ইশারায় বোঝাতে চাইল এখানে এখনো কেন, বাসায় জানি কেন। তানভীর খুব সহজেই শান্তর ইশারা বুঝে গেল, কিন্তু তারপরও সে কোনোরূপ প্রতিউত্তর জানল না। শান্তকে ধোঁয়াশায় রেখে সে সামনে পা বাড়ালো। শান্ত পুরোপুরি ভ্যাবাচাকা খেয়ে গেল। কি হলো এটা? অপরদিকে তানভীরের এবার অস্থিরতাটুকু কেটে গেছে। তার মন বলছে শান্তকে এক পলক দেখার জন্যই ছিল তার এই অস্থিরতা, এতক্ষণের এই পাগলামো। কিন্তু মস্তিষ্ক সেটা মানতে নারাজ। সে নিজের মনকে কয়েকটা বিশ্রীজনক গালি দিল, তারপরও নিজেকে স্থির রাখতে না পেরে অন্যের ঘাড়ে দোষ চাপালো। মায়া মানুষ মানেই ভেজাল। সেইগুলা নিজেরা যেমন ভেজাল, তেমনি আমাকে মতো ভালা পোলা ওর কাছে আইসাও সেইগুলো ভেজালের বীজ বপন করে যায়। শালার ভেজালময় লাইফ। তানভীর নিজের মনে মেয়েদের খারাপ গুণকীর্তন করে নিজের গন্তব্যের দিকে এগিয়ে চলেছে। মেয়েদের এত বকাঝকা করে মন হালকা করলেও সে যে মেয়েদের ব্যবহার্য জিনিসই নিজের পকেটে ঢুকিয়ে রেখেছে সেটা সে মানতে নারাজ। লোশনের বোতলটা হাতে নিয়ে সে এক পলক দেখল। ভ্যাসলিন বডি লোশন ভালোই, দামি কোম্পানি, তাই সাথে নিয়ে নিলাম। অযথা টাকা নষ্ট করে লাভ কি? বাসের কাজের বলে দিলে বরং খুশি হইব। আমি দয়ালু, বহুত দয়ালু, তাই জন্য এটা আমার হাতে। অন্য কোনো রকম কারণ তার করতে আসবি না। শুনছিস কি বললাম? হারামি মনের বাচ্চা মন, তোকেই বলছি, কান খুলে শুনে রাখ। আমি এমনটাই ভেবে এটা নিয়েছি। আর কিছু বলতে আসলে চিবিয়ে তোকে খেয়ে ফেলবো। কলিং বেল বাজিয়ে সাদিদ মাথা খানিকটা নিচু করে দরজার সামনে দাঁড়িয়ে রয়েছে। ঠোঁটের কোণে তার মিষ্টি হাসি ঝুলছে। নিজেদের মধ্যকার দূরত্বটা বুকের বাম পাশে সূচের মতো ফুটলেও কিছুক্ষণ আগের তাদের দুজনের আনন্দ ঘন মুহূর্তগুলো সেগুলোতে ভারী পড়ছে। তার উপর সাদিদের দীর্ঘ প্রত্যাশিত সেই মধুর শব্দ ইস এখনও কানে যেন প্রতিধ্বনিত হচ্ছে। সাদিদ এসব মনে করে নিচের ঠোঁট কামড়ে হাসছে। দরজা খোলার আওয়াজে সে এবার মাথা তুলে তাকালো। পর মুহূর্তেই তার মুখের মিষ্টি হাসিটা বিলীন হতে লাগলো। হয়তোবা তার হাসি আরেকজনের মধ্যে স্থানান্তরিত হয়ে গেছে, কেননা তানহা দরজার সামনে হাসি মুখে দাঁড়িয়ে রয়েছে। একেবারে সম্ভব হলে 32টা দাঁত দেখিয়ে দিত। সাদি, তোর এতক্ষণে আসার সময় হলো? আমার সেই কখন থেকে বসে থাকতে থাকতে অবস্থা খারাপ, আবার চোখটাও এতক্ষণে লেগে গিয়েছিল। তোকে বসে থাকতে কে বলেছে? অন্ততপক্ষে আমি তো বলিনি। সেটাই তো সমস্যা, তুই কিছুই বলিস না। তোকে এতবার ফোন দিয়েছি, একটা বারও রিসিভ করিসনি। কল ব্যাক করা তো দূরের কথা, তুই যে আজকে আসবি মামি না বললে তো জানতেই পারতাম না। সাদিদের ভালো মনটা এখনও বিরক্তিতে প্রায় বিষিয়ে যাচ্ছে। সে তানহার কথার আর কোনো উত্তর না দিয়ে পাশ কেটে চলে যেতে চাইল, কিন্তু তানহা সেটাও হতে দিল না। সে এগিয়ে গিয়ে পেছন থেকে সাদিদকে শক্ত করে জড়িয়ে ধরল। সাদিদ সাথে সাথেই তাকে ঝটকা মেরে নিজের থেকে দূরে সরালো। চোখ জোড়া তার মুহূর্তেই লাল বর্ণ ধারণ করেছে। সে প্রচণ্ড রাগী স্বরে বলে উঠল, থাপ্পড় মেরে সব কয়টা দাঁত ফেলে দেবো বেয়াদ্দপ মেয়ে। তোকে বলেছি না আমার সাথে এমনভাবে শরীর ঘাসাঘাসি করবি না। তারপরেও নির্লজ্জের মতো এমন করিস কেন? ভালোবাসি তো, আর ভালোবাসলে নির্লজ্জ হওয়া যায়। সাদিদের রাগ এবার সপ্তম আসমানে। সে রীতিমতো এই পাগল মেয়েকে বুঝিয়ে সুঝিয়ে টায়ার্ড হয়ে গেছে। তারপরও এই ঘিলুহীন মেয়ের মাথায় এই সোজা কথাটা ঢুকে না। সাদিদ আঙুল তুলে তাকে রাগী স্বরে শাসালো। লাস্টবার বলছি, সব ফালতু কথা নিয়ে আমার সামনে আসবি না। তুই আমার বোন, এর থেকে বেশি এক বিন্দুও কিছু না। তাই নিজের সীমানার মধ্যে থাকবি। বোন? আমি তোর কোন মায়ের পেটের বোন? তোর ফুপুর মেয়ে। তাই এখানে সমস্যা কি? আমি তো এখানে খারাপ কিছু দেখছি না। তুই দেখবিও না, কেননা তুই পুরোপুরি অন্ধ এবং বয়রা হয়ে গেছিস। নতুবা এক কথা এতবার বলতে হয় না। প্লিজ সাদি, যা ইচ্ছে বল, তারপরও একটু ভালোবাস। আমি তোর ভালোবাসার কাঙাল। এবার একটু কাছে টান। দেখ, আমি মরে যাচ্ছি। তোকে ছাড়া আমার নিঃশ্বাস নিতেও কষ্ট হচ্ছে।
তানহার জলে টইটুম্বুর চোখ দেখে সাদিদের রাগটা এবার উড়ে গেল। সে তো কখনো এমনটা চায়নি। ছোট থেকেই তারা দুজনে একসাথে বড় হয়েছে। তাদের একসাথে কত দুষ্টুমি মজার স্মৃতি রয়েছে। ভাই বোন সম্পর্ক ব্যতীত তারা একে অপরের খুব ভালো বন্ধু ছিল। সমবয়সী হওয়াতে একে অপরের সাথে সবকিছু শেয়ারও করত। দিনগুলো তাদের ভালোই যাচ্ছিল, যতদিন না প্রিয়তি এমন অদ্ভুত ব্যবহার সাদিদের সাথে করতে শুরু করেছিল। প্রথম প্রথম সাদিদের একটু অস্বস্তি লাগলেও ভেবেছিল হয়তো বয়সের প্রভাব, কিন্তু বারবার সাদিদের কাছাকাছি আসার চেষ্টা, তাকে ইমপ্রেস করার চেষ্টা, আর একদিন মুখ ফুটে বলার পর তো সব কিছু ক্লিয়ার হয়ে গিয়েছিল। কিন্তু সাদিদ তাকে কোনো আশায় রাখেনি, সাথে সাথেই নিজের উত্তর তাকে জানিয়ে দিয়েছে। তানহা বারবার বলে গেছে একটু সময় নিতে, কিন্তু সাদিদ সেটা শোনেনি। একজন বোন এবং বন্ধু ব্যতীত তার কোনো রকম অনুভূতি তানহার জন্য নেই, কিন্তু তারপরও তানহা তার পেছনে পড়ে রয়েছে। সাদিদ এত বলেও মেয়েটাকে নিজের পিছু ছাড়াতে পারেনি। পরিবারের সাথে সম্পৃক্ত বলে মুখ বুজে তার এসব যন্ত্রণা সহ্য করতে হয়েছে। সাদিদ একটা দীর্ঘশ্বাস ফেলে তানহার দিকে এগিয়ে গেল, তার মাথায় হাত রেখে আদুরে গলায় বলল, এমন করিস কেন? নিজেও কষ্ট পাচ্ছিস আর আমাকেও দিচ্ছিস। ভালোবাসা জোর করে হয় না রে, এটা অনুভূতির বিষয়। আর তোর প্রতি আমার সেরকম কোনো অনুভূতি কখনো কাজ করেনি, আর না করবে। প্লিজ এবার এই পাগলামিটা বন্ধ কর। সাদিদের নরম কণ্ঠস্বরে তানহা বোঝার পরিবর্তে উল্টো আরও বিগড়ে গেল। সে সাদিদের বুকে মুখ গুজে ডুব করে কান্না করতে লাগল। সাদিদের পিঠ আঁকড়ে ধরে ভাঙা গলায় বলল, প্লিজ আমাকে একটু দয়া কর। তোকে ছাড়া আমার নিঃশ্বাস নিতে কষ্ট হয় সাদি। মরে যাব তোকে ছাড়া। একটু ভালোবাসা আমাকে, একটুখানি। সাদিদের এখন নিজেকে জ্ঞানহীন মনে হচ্ছে। এই মুহূর্তে কি করা উচিত তার মাথায় আসছে না। সে প্রথমে নিজেকে তানহার থেকে সরিয়ে কয়েক কদম পিছিয়ে আসলো। তানহার মুখে সাথে সাথেই আহত রূপ ফুটে উঠল। সাদিদ বার কয়েক অস্থিরতা মিশ্রিত লম্বা শ্বাস টেনে বলল, নিজেকে সামলা তানহা, আমি তোকে ভালোবাসতে পারবো না। কেন? কি সমস্যা তোর? আমার মধ্যে কিসের কমতি যে আমাকে ভালোবাসতে তোর এতটা ভাবতে হচ্ছে? সবসময় আজে বাজে কথা টানবি না, বলে দিলাম। বললাম তো আমি তোকে ভালোবাসতে পারবো না, মানে পারবো না। তানহা আবারও সাদিদের কাছে এগিয়ে আসলো। সাদিদের দুই গালে নিজের হাত দিয়ে আবেগময় কণ্ঠে বলল, কি সমস্যা বল না। আমি তোর পছন্দ মতো হবার চেষ্টা করব। নিজেকে কোনো দিক থেকে তোর জন্য কমতি রাখবো না। সাদিদের এবার রাগে মাথা ফেটে যাবার অবস্থা। এই মেয়েটাকে বুঝিয়ে বললেও কোনো লাভ হয় না। সে ওই এক জায়গায় আটকে পড়ে রয়েছে। সাদিদ এতদিন যে কথাটা বলতে চায়নি, এখন বোধহয় সেটাই বলতে হবে। সে তানহার হাত সরিয়ে দিল, খুব স্বাভাবিক গলায় বলে উঠল, আবারও বলছি, সেটা প্রয়োজন নেই। কেননা তোকে আমি কখনো ভালোবাসতে পারবো না। কেননা আমার জীবনে সে রয়েছে যাকে আমি ভালোবাসি। এতটা গভীরভাবে যে তোকে বুঝিয়ে বলা আমার পক্ষে সম্ভব নয়। জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আমার ভালোবাসার অনুভূতি কেবলমাত্র তার জন্যই বরাদ্দ থাকবে। এতটুকু বলে সাদিদ থামল। প্রিয়তির গালে এক হাত রেখে আদুরে গলায় বলল, এবার তো বুঝতে পারছিস? তাই পাগলামি করিস না। আমি তোকে কখনো ভালোবাসতে পারবো না, সেটা আমার হাতে নেই। বলেই সাদিদ মুখ ঘুরিয়ে সিঁড়ির দিকে এগিয়ে গেল। এতক্ষণের ভালো মনটা এখন খারাপের চূড়ান্ত পর্যায়ে। সাদিদ মাথার চুল টানতে টানতে রুমের দিকে এগিয়ে গেল। মাথাটা এরই মধ্যে ধরে গেছে। অপরদিকে সাদিদের কথাটা কর্ণকুহরে পৌঁছাতেই তানহা স্থির হয়ে গেছে। ধীরে ধীরে তার লাল হয়ে যাওয়া চোখগুলো থেকে টুপটুপ করে জল গড়িয়ে গালগুলো ভিজে যেতে লাগলো। সে অশ্রুকণাগুলো মুছল না, তাদের স্বাধীনতা দিয়ে এলোমেলো পায়ের সামনে হাঁটা ধরল। পাগুলো যেন তার অসাড় হয়ে পড়েছে। জীবিত থেকেও সে যেন নিজেকে মৃত ব্যক্তির ন্যায় অনুভব করছে। সে যেন প্রাণহীন এক জড়বস্তু। নার্গিস খাতুনের অনবরত দরজায় করাঘাত করাতে নীলা পিটপিট করে চোখ খুলল। লম্বা জার্নির পর ঘুমটা বেশ ভালোভাবে চেপেছিল। সে ঘুম ঘুম কণ্ঠে বলল, আম্মু, উঠেছি তো, এবার আওয়াজটা বন্ধ করো। নার্গিস খাতুন নিজের মনে আরও কিছু বকাঝকা করে রান্নাঘরের দিকে এগিয়ে গেলেন। নীলা বন্ধ দরজার দিকে তাকিয়ে ছোট্ট করে একটা শ্বাস ফেলল। মা তো আর জানে না নীলা কোথায় থেকে এসেছে, নতুবা সারাদিনও ওঠার জন্য বলতো না। নীলা ঘুম ঘুম চোখে ড্রয়ার হাতিয়ে ফোনটা নিল। ফোনের স্ক্রিনে চোখ যেতেই সে বার কয়েক চোখের পাতা বুঝে আবার খুলল। না, সে ঠিকই দেখছে। সে শুকনো একটা ঢোক গিলল। সাদিদ এতবার কল দিয়েছে, অথচ সে ঘুমে বিভোর ছিল।
নীলা ভয় মিশ্রিত চোখে দ্রুত ভিডিও কল ব্রেক করলো। কিছু সময়ের মধ্যেই সাদিদের ঘুমে এলোমেলো মুখটা স্ক্রিনে ভেসে উঠল। সরি আসলে ঘুমিয়ে পড়েছিলাম। সাদিদ নিঃশব্দে মৃদু হাসল, উবু হয়ে শুয়ে ফোনটা বেড়ে হেলান দিয়ে রাখল। তারপর এক দৃষ্টিতে অপর পাশে নীলার মুখটার দিকে তাকিয়ে রইল। নীলা ভেবেছিল এত কল এবং মেসেজের জন্য সে নির্ঘাত একটা লম্বা ঝাড়ি খাবে, কিন্তু সাদিদকে এমন নিষ্পলক তার দিকে তাকিয়ে থাকতে দেখে সে ভ্রু জোড়া নাচালো। কি হয়েছে? এমন করে কি দেখছেন? আমার বউকে, আমার প্রাণ পাখিকে। কেন, তোমার কোনো সমস্যা? এবার নীলাও হাসল, ডান কাত হয়ে শুয়ে নিজেও সাদিদকে দেখতে লাগলো, কিন্তু বেশিক্ষণ পারল না, কেননা সাদিদের ওই চোখে নীলা তাকিয়ে থাকতে পারত না। লজ্জারা এসে আষ্টে পৃষ্ঠে তাকে জড়িয়ে ধরে। পাখি, জি। মিস ইউ। নীলা মাথা নিচু করে আবারও লাজুক হাসল। তাকে এমন করে হাসতে দেখে দুষ্টু সাদিদের দুষ্টামি শুরু হয়ে গেল। বউ এমন করে হাসলে খেয়ে ফেলতে ইচ্ছে করে তো। লজ্জাজনক কথাটা কর্ণকুহরে যেতেই নীলার গালের বর্ণ যেন আরও লালাভ হলো। সে অন্যদিকে তাকিয়ে দ্রুত গতিতে শ্বাস টেনে বলল, ছি, যত সব বাজে কথা। সত্যি বললেই বাজে, তাই না? এই তাকাও আমার দিকে। না আরে তাকাও না। না, তাকালেই আপনি লজ্জা দেন। আচ্ছা আচ্ছা, লজ্জা দেবো না, এইবার তাকাও। নীলা এবার বিশ্বাস করে তাকালো, কিন্তু বারবার তার চোখ জোড়া নিচু হয়ে যাচ্ছে। সাদিদ সেটা দেখে ঠোঁট কামড়ে হাসল, দুষ্টু কণ্ঠে বলল, এখন এত লজ্জা কেন? দার্জিলিং কি লজ্জা ভাঙাতে কম পড়েছে? বললে বলো, সুইজারল্যান্ড ট্যুরের ব্যবস্থা করছি। নীলা সাদিদের ঠোঁট কামড়ে হাসা আর এমন কথায় লজ্জায় পুরোপুরি কুকড়ে গেল। ছি, এই ছেলে কি পরিমাণ অসভ্য! নীলা হয়তো সেটা আন্দাজও করতে পারবে কিনা সন্দেহ। সে বিছানার চাদর শক্ত করে আঁকড়ে ধরে চোখ বুঝল, নিজেকে স্থির করতে মাথা নিচু করে ঘন ঘন শ্বাস টানতে লাগলো। এই ছেলেটা না জানি কোনো একদিন তার শ্বাস একেবারে আটকে দেয়। এমন করে কেউ বলে, এতটা ঠোঁটকারা মানুষ হয় কি করে? নীলা মিনমিনে স্বরে বলল, অসভ্য একটা। কিন্তু সাদিদের জিরাফের ন্যায় কান সেটা শুনে নিল। তাই সাদিদ এবার আওয়াজ করে হাসল। নীলা লজ্জা ভুলে গিয়ে ফোনের স্ক্রিনে নিষ্পলক তাকালো। সাদিদ খুব কমই শব্দ করে হাসে, কিন্তু যখন হাসে নীলার জন্য চোখ ফেরানো রীতিমতো দায় হয়ে পড়ে, যেমনটা এখনও হচ্ছে। তার ভাবতে অবাক লাগে এই মিষ্টি ছেলেটা তার একান্ত ব্যক্তিগত। কিন্তু এই অসভ্য ছেলেটার সাথেই সারা জীবন তোমাকে এক ছাদের নিচে থাকতে হবে, আর কোনো জায়গায় যাওয়ার অপশনই নেই। সাদিদের দুষ্টমি স্বরে নীলার ভাবনায় টনক নড়ে। সে মাথা নিচু করে হাসল। সাদিদ বালিশের ওপর দুহাত দিয়ে একটু উঠে বসে পড়ল। নিজের বিয়ে করা বউকে আনতে যাবো? ইস, ব্যাপারটা কেমন ইউনিক না বউ? সবাই বলে বিয়ে করে বউ আনতে যাবো, কিন্তু আমার ক্ষেত্রে বলতে হবে বিবাহিত স্ত্রীকে আবারও বিয়ে করে আনতে যাবো। সাদিদের কথা আর কথা বলার ভঙ্গি দেখে নীলা এবার ফিক করে হেসে দিল। সাদিদ আচমকা ফোন উঠিয়ে নীলার ছবিতে চুমু খেয়ে নিল। চুমু দিয়ে সেও ঠোঁট বাঁকিয়ে হাসতে লাগলো। তার এমন কুটিল হাসি দেখে নীলার দূর থেকেই শ্বাস আটকে যাবার অবস্থা। সাদিদ নিচের ঠোঁট কামড়ে দুষ্টু হেসে বলল, নিজের কাছে এনে তোমার অবস্থা একেবারে খারাপ করে দেবো। এই যে নিজের আজাইরা চিন্তা ভাবনার জন্য আমাকে এতটা কষ্ট ভোগ করাচ্ছে, এই সবগুলোর হিসাব তোমার থেকে পাই পাই করে তুলবো। আমি যতটা পুড়েছি তোমাকেও ততটাই পোড়াবো। আমার ভালোবাসার আগুনে পুড়িয়ে তোমাকে কয়লা বানাবো। এক বিন্দুও ছাড় পাবে না সুন্দরী। তোমার লাল মুখখানা আরও রক্তিম আভাতে পরিবর্তনের লক্ষ্যে শীঘ্রই সব ব্যবস্থা করছি। জাস্ট ওয়েট বেবি, ইটস টাইম টু পানিশ, সো গেট রেডি ফর ইট। দিস টাইম স্টাডি ডোন্ট স্পেয়ার ইউ। নীলা ফোনটা দ্রুত কেটে দিল। নতুবা এই ছেলের অসভ্য বানে নীলা এখনই বোধহয় হার্ট অ্যাটাক করে ফেলবে। অপরদিকে বুকে ফোন দিয়ে সাদিদ চোখ বন্ধ করেছে, মুখে তার হাসির রেখা। অনুপস্থিত থেকেও তার বুঝতে অসুবিধা হচ্ছে না যে অপর পাশে নীলার এখন কি অবস্থা হচ্ছে। সে নীলার লজ্জায় রাখা মুখটা কল্পনা করে আবারও নিঃশব্দে হাসল। ডাইনিং টেবিলে নিধি সবাইকে নাস্তা পরিবেশন করছে। ছোট্ট স্বাদের মন খারাপ, সে গাল ফুলিয়ে অনবরত পাউরুটি ছিঁড়ে যাচ্ছে। অপরদিকে ছেলের মলিন মুখের সাথে রাগী চেহারা দেখে শাহেদ পারছে না নিধিকে এখনই বড়সড় একটা শাস্তি দিয়ে দিতে। সে বারবার চোখ গরম করে ছেলের মায়ের দিকে তাকাচ্ছে আর ছেলেকে কোলে নিয়ে নানা রকমভাবে আদর দিচ্ছে। নিধির অবশ্য সেদিকে কোনো খেয়াল নেই, সে নিজের কাজে ব্যস্ত। এসব তার প্রতিদিনকার রুটিন। হয়েছে বাপের এক আদরের ছেলে, দোষ করলেও তাকে কিছু বলা যাবে না, আর মার দেয়া তো কল্পনায়।
ছেলের আগে বাপের মুখ ফুলে যায়, যেমনটা এখনো চলছে। নিধি বাপ ছেলের এসব কর্মকাণ্ড সম্পূর্ণ অদেখা করে নিজের মতো কাজ করে যাচ্ছে। সাদমান এবার পাউরুটি সব প্লেটে ফেলে বাবার দিকে মুখ করল। ছেলের রাগ মিশ্রিত চেহারায় জলে টইটুম্বুর চোখ দেখে শাহেদ বেচারা পারলে নিজেও কেঁদে দিবে। রাগে শাহেদ আবারও নিধিকে ধমকে উঠল। চোখে পানি আসা খুব স্বাভাবিক একটা বিষয়, এটাতে এত হট্টগোলের কি আছে? চুপ করেন তো, খালি বেশি বেশি। ছেলেটা আপনার জন্য খারাপ হয়ে যাচ্ছে, অপরাধ করলেও কিছু বলা যায় না। সাদমান মায়ের রাগ দেখে এবার চোখ টিপে টিপে কান্না আটকানোর চেষ্টা করছে। শাহেদ খাওয়া রেখে ছেলেকে দুই হাতে জড়িয়ে ধরল, পিঠে মাথায় অনবরত হাত বোলাতে বোলাতে বলল, শাহেদ এটা সেটা বলে ছেলের মন ভালো করার সর্বোচ্চ চেষ্টায় আছে। তার মধ্যেই সাদিদ কপালের চুলগুলো সরাতে সরাতে টেবিলে এসে বসল। বাপ ছেলের দৈনন্দিন কর্মকাণ্ড দেখে সে নিঃশব্দে হাসল। নিধির দিকে এক পলক তাকিয়ে সাদমারের উদ্দেশ্যে বলে উঠল, বকেছে আমার যাচ্ছুকে, শুধু নামটা বলো, তাকে জেলে পাঠানো হবে। পাপ্পু, মা বকেছে? সাদমারের আধো আধো বলিতে নালিশ শুনে উপস্থিত সবাই হেসে ফেলল। নিধিও হাসল, কিন্তু বাপ ছেলের অগচরে। সাদমান শুধু নাম বলেছিল, কিন্তু শাহেদকেও ছোট্ট সাদমানের সাথে তাল মিলিয়ে বিচার সভা বসাতে দেখে হাসির আওয়াজ এবার আরও দ্বিগুণ হলো। বাপ ছেলে একে অপরের দিকে তাকাচ্ছে, তাদের ভাবটা এমন যে এই পাগলগুলো নিধিকে না বকে উল্টো হাসছে কেন। শেষ হয়েছে আপনাদের নালিশ? হলে এবার নাস্তাটা শেষ করুন। হ্যাঁ দুলাভাই, এবার খেয়ে ফেলো, মাকে দাদা বকে দিবে। সাদমান দাদার আশা পেয়ে বাবার দিকে তাকালো, তারপর ঠোঁটের কোণে ফুটিয়ে তুলল মিষ্টি হাসি। ছেলের মুখে এতক্ষণ পর হাসি দেখে শাহেদের মুখেও হাসি ফুটল। বাপ ছেলের কাণ্ড দেখে নিঃশব্দে নিধিও হাসল। শাহেদ আবারও চোখ গরম করে নিধিকে ইশারায় শাসালো, যার অর্থ পরে তোমাকে দেখে নিচ্ছি। নিধি সকলের অগোচরে তাকে ভেঙচি কাটল। হয়েছে একজোট, প্রতিটা দিন নিধিকে জ্বালিয়ে মারে, অথচ উপর থেকে তার নামে নালিশের সভা বসিয়ে ঘুমটি মেরে বসে থাকে। সাদিদ কফি মগ হাতে নিয়ে এক চুমুক দিল। হাসিবুর রহমান নাস্তা শেষ করে তাড়াহুড়ো করছে, এখনই তাকে অফিসে বের হতে হবে। তিনি শাহেদকেও তাড়া দিল। শাহেদ এবার নিজেও খাচ্ছে আর ছেলেকেও খাইয়ে দিচ্ছে। সাদিদ সবাইকে হাসি খুশি দেখে সুযোগটা কাজে লাগাতে চাইল। তার পক্ষে আর অপেক্ষা করা যাচ্ছে না, তাই সে হাসিবুর রহমানের উদ্দেশ্যে বলল, বাবা, একটা কথা ছিল। হ্যাঁ বল। ছেলে তো বিয়ের বয়স হয়েছে, সে বিষয়টা খেয়াল আছে? ছেলে কেমন নির্লজ্জ হতে দেখে শায়লা রহমান বিস্ফোরিত চোখে তাকালেন, কিন্তু পর মুহূর্তেই তিনি হেসে উঠলেন। তার সাথে সাথে উপস্থিত সবাইও ঠোঁট টিপে হাসছে। তারা তো ভুলেই গিয়েছিল সাদিদের বরাবরই লোক সম্মুখে লাজ লজ্জা কম। বলবো কেন, তোকে এই পর্যন্ত কম বলেছি নাকি? তুই তো রাজি হস না, আমি বলে বলে হয়রান। তোর তো বিয়ের কথা শুনলে জ্বর উঠে যায়। এখন তো রাজি আছি, এবার ব্যবস্থা করো। সেটা তুই না বললেও করব। আজকেই তোর ঘতক চাচাকে বলে মেয়েদের লাইন লাগাচ্ছি। মা মেয়ে খুঁজে তোমাদের আর কষ্ট করতে হবে না। মানে? শায়লা রহমান সহ সবাই চমকিত দৃষ্টিতে সাদিদের দিকে তাকালো। মেয়ে ছাড়া বিয়ে কিভাবে হবে? অপরদিকে শাহেদ ঠোঁট টিপে হাসছে। বিষয়টা সম্পর্কে সে পুরোপুরি অবগত। এবার শুধু সকলের রিয়াকশন দেখার পালা। সাদিদ সবার দিকে এক পলক তাকালো। সবাইকে এমন করে তাকিয়ে থাকতে দেখে সে মাথা নিচু করে খানিক হেসে মাথা চুলকাল। তারপর বলে উঠল, মানে হচ্ছে তোমার ছেলের বউ খোঁজার পর্ব শেষ, এখন শুধু বরণ করে তোলা বাকি। এবার আর কারো বিষয়টা বুঝতে সমস্যা হলো না। শায়লা রহমানের মুখে তারপরও হাসি। নিজের ছেলেদের পছন্দ সম্পর্কে তার কোনো দ্বিধা নেই। তারা যে লাখে খোঁজে মেয়ে পছন্দ করবে, এইটা তাকে কেউ না বললেও সে বুঝতে সক্ষম। তাই তিনি হাসি মুখেই বলে উঠলেন, জলদি মেয়ের ছবি দেখা, ছেলের বউকে দেখার জন্য আমার আর তর সইছে না। হ্যাঁ সাদিক, আমিও দেখব। ইস, এবার একজন সাথী আসবে।
বৌমা নতুনকে পাওয়ার আগেই পুরাতনকে ভুলে যাচ্ছ। নিধি হাসল, শায়লা রহমানকে পেছন থেকে হালকা হাতে জড়িয়ে বলল, না মা, এমনটা কখনো সম্ভব? আমরা তো বান্ধবী। এবার শায়লা রহমানও হাসলেন। নিধি না বললেও সে জানে বউ রূপে সে একটা মেয়ে পেয়েছে। আজকালের ছেলের বউদের মতো নিধি একদমই নয়, তাদেরকে সব সময় নিজের পরিবারের মতোই সামলে রাখার চেষ্টা করে। সবার ছোট থেকে ছোট্ট প্রয়োজনও সে খেয়াল রাখতে ভুলে না। শাশুড়ি বউয়ের অবস্থা দেখে সাদিদও হাসলো, তারপর কফিতে আরেকবার চুমু দিয়ে বলল, তোমরা সবাই তাকে দেখেছো, ইনফ্যাক্ট খুব কাছে থেকে। তাই নাকি? শুনি, কে সে? আমিও দেখি। আমার অল ইন ওয়ান দেবরের মনটা কে চুরি করেছে? তোমার বোনই তো। মানে? তোমার গুণধর বোনটাই তো মনটা চুরি করে নিয়েছে। শাস্তি দেওয়া উচিত, তাই তো বিয়েটা করে শাস্তিটা দেবো। কি বলিস শাদি? মা, বাড়ির ছোট বউ হিসেবে নীলাঞ্জনাকে তোমার কোন দিক দিয়ে অপছন্দ? কেননা তোমার ছেলে বউ হিসেবে তাকেই চাই। বিয়ে আর পিচ্ছু? নিধির মৃদু কণ্ঠের চিৎকারে সাদিদ সহ উপস্থিত সবাই তার দিকে তাকালো। নিধির চোখ প্রায় অক্ষিকোটর থেকে বেরিয়ে আসার উপক্রম। সাদিদ এসব কী বলছে? বিয়ে, শাস্তি? তার তো রীতিমতো মাথা ঘোরাচ্ছে। নীলা কিচেনে হাত পরিয়ে রান্না শিখছে। নার্গিস খাতুন বিস্ময়ে প্রায় হতবাক। এতদিন যেই মেয়েকে টেনে রান্নাঘরের ধারে কাছেও আনা যেত না, সে আজ স্বইচ্ছায় রান্নাঘরের দরজায় হাজির হয়েছে। নার্গিস খাতুনের জন্য এটা এক অবিশ্বাস্য ব্যাপার। তারপরও তিনি নিজের চমকিত ভাবটা মেয়ের সামনে প্রকাশ করছেন না। মেয়ের সামনে তার এমন একটা ভাব যেন ইহা অতি সাধারণ একটা কাজ। মেয়েকে আরও আগেই এখানে হাজির হওয়া প্রয়োজন ছিল। অপরদিকে জীবনে প্রথমবার যেহেতু নীলা এখন প্রায় ঘেমে নেই, অস্থির, এই বিকেল বেলাতেও সে কাঠখোট্টা দুপুরের গরমের ন্যায় ঘেমে একাকার। নার্গিস খাতুনের মায়া হচ্ছে প্রচুর, তাই আর সহ্য করতে না পেরে বললেন, না আম্মু, কিছুই তো করলাম না, সবটা এখনো বাকি। প্রথমবার তো, তাই একটু ঝামেলা হয়ে যাচ্ছে। বলে নীলা নিজেই মৃদু হাসল। কপালের ঘামটা কিচেন ক্লথ দিয়ে মুছে নিয়ে সে আবারও সব উপকরণগুলো একবার দেখে নিয়েছে। বারবার খেয়াল করছে যেন কোনো কিছু বাদ পড়েছে কিনা। সব উপকরণগুলো ঠিকঠাক দেখে নীলা হালকা স্বস্তির নিঃশ্বাস ফেলল। সে নিজেই মনেই হাসছে। সে মিষ্টি খুব একটা পছন্দ করে না, শুধু ছানার কালোজাম বা গোলাপ জামুন বাদে। এটা তার পছন্দের তালিকায়, কিন্তু নিজের জন্য এটা সে হাতে তৈরি করার কথা কখনো চিন্তা করতে পারে না। কিন্তু আজ সে তৈরি করছে কেবলমাত্র সাদিদের জন্য। নীলা দার্জিলিং ট্যুর থেকে বুঝে গেছে যে বর তার বড্ড ভোজন রসিক, তাই নীলা আজ সাদিদের জন্যই গোলাপ জামুন তৈরি করেছে। সাদি তো ডেজার্ট আইটেমের মধ্যে গোলাপ জামুনটা খুব পছন্দ করে। নীলা দেখেছে কেমন তৃপ্তি নিয়ে সাদিদ এই মিষ্টান্নটা খায়, তাই সে এরাই তৈরি করার কথা ভেবেছে। আর মিষ্টি আইটেম করার আরেকটা উদ্দেশ্য হচ্ছে ডেজার্ট ফ্রিজে রেখে দেওয়া যায়। যেহেতু সাদিদকে আজ এটা খাওয়ানো সম্ভব হবে না, সেহেতু নীলা বানানোর জন্য ডেজার্টটাই চুজ করেছে। সাথে অবশ্য আরেকটা ডেজার্টও রয়েছে, নাটি ফ্রুটি চকলেট। নিজের বোন পর্যন্ত নীলা জীবনে প্রথম কিছু তৈরি করছে, তাই এই দুটো স্পেশাল মানুষকে খুশি করতে পারলে নীলার আর কি চাওয়ার থাকবে। কি আম্মু? ও আসলে দেখছিলাম সবকিছু ঠিক আছে কিনা। নার্গিস খাতুনের আওয়াজে নীলা ভাবনা থেকে বেরিয়ে আসে। সে এবার দ্রুত হাত চালাতে লাগলো। মোবাইলের ভিডিও রেসিপিটা অন করে সে স্টোভ চালালো। সে প্রথমেই করবে গোলাপ জামুন, তাই সে সর্বপ্রথমে মিষ্টির জন্য সব উপকরণগুলো একটা মিক্সিং বলে নিল। তাতে রয়েছে ছানা 1 কাপ, ঘি 2 টেবিল চামচ, গুঁড়া দুধ 1-2 কাপ, ময়দা 3 টেবিল চামচ, চিনি 1 টেবিল চামচ, বেকিং পাউডার 1 চিমটি এবং ফুড কালার সামান্য পরিমাণে নিল। পাশাপাশি শিরার জন্য নিল চিনি 2 কাপ, পানি 4 কাপ, দারচিনি 1 টুকরো এবং বড় এলাচ 1টা। যতক্ষণে মিষ্টি তৈরি হবে ততক্ষণে শিরাও প্রস্তুত হয়ে যাবে, তাই প্রথমেই পাত্রে শিরার সব উপকরণ নিয়ে চুলায় বসিয়ে দিল। এদিকে ছানার সাথে গুঁড়া দুধ, ময়দা, চিনি, বেকিং পাউডার, ঘি এবং ফুড কালার মিশিয়ে সব একসাথে ভালো করে মিশিয়ে নিল। এরপর মিশ্রণটি কয়েক ভাগে ভাগ করে প্রতিটি ভাগ লম্বা মিষ্টির আকারে গড়ে নিল। এখন চুলায় মিডিয়াম লো আছে পরিমাণ মতো তেল মিষ্টি ভাজার জন্য গরমে দিল। তেল মাঝারি থেকে একটু কম গরম হলে সেই মিষ্টিগুলো আস্তে করে গরম তেলে ছেড়ে দিল। মিষ্টিগুলো অল্প আছে অনেক সময় নিয়ে ভাজতে লাগলো। মিষ্টিগুলোর রং গাঢ় বাদামি হলে সেই তেল থেকে তুলে সেগুলো আলাদা প্লেটে রাখলো।
মিষ্টি ভেজে সাথে সাথে গরম শিরায় দেয়া ঠিক না, তাই নীলা মিষ্টিগুলো রুম টেম্পারেচারে রেখে কিছুটা ঠান্ডা করলো। তারপর এই ভেজে রাখা মিষ্টিগুলো সব একসাথে আগে থেকে তৈরি করে রাখা ফুটন্ত গরম শিরার মধ্যে দিয়ে চুলায় 4-5 মিনিট বেশি আঁচে জাল দিতে থাকলো। এরপর চুলার আঁচ লো করে আরও 10 মিনিট জাল দিয়ে চুলা বন্ধ করে মিষ্টিগুলো ঠান্ডা হওয়া পর্যন্ত ঢেকে রেখে দিল। মিষ্টি ঠান্ডা হতে কিছুটা সময় লাগবে, ততক্ষণে নীলা নাটি ফ্রুটি চকলেট প্রিপারেশনে এগিয়ে গেল। নীলা চকলেট তৈরির সব উপকরণগুলো সামনে এনে রাখলো। তাতে রয়েছে সেমি সুইট চকলেট চিপস 1 কাপ, 236 গ্রাম, কাঠবাদাম 3 টেবিল চামচ এবং কনডেন্স মিল্ক 1 টেবিল চামচ। নীলা প্রথমেই বাদাম এবং কিশমিশগুলো কুচি করে কেটে রেখেছিল, তাই এবার সবগুলো একসাথে মিশিয়ে নিল। তারপর মিক্সিং বলে চকলেট নিয়ে মাইক্রোওয়েভে 1 মিনিট 40 সেকেন্ড দিয়ে সেটা গলিয়ে নিল। এই পুরো সময়টাতে প্রতি 30 সেকেন্ড পর পর চকলেটটা চেক করতে লাগলো, কেননা চকলেট পুড়ে যাবার চান্স রয়েছে। চকলেট পুরোপুরি গলে গেলে সেটা মাইক্রোওয়েভ থেকে বের করে নিল। নীলা চকলেটের জন্য আলাদা পাউডার সুগার ব্যবহার করেনি, তাই চকলেট গলানোর পর সে সামান্য কনডেন্স মিল্ক দিয়ে সেটা ভালোভাবে মিশিয়ে নিল। তারপর সিলিকন মোল্ডে চামচের সাহায্যে গলানো চকলেট অল্প করে নিয়ে এর উপর বাদাম এবং কিশমিশ দিয়ে দিল। তারপর এর উপর আবারও চকলেট দিয়ে বাদাম কিশমিশ ঢেকে দিল, অর্থাৎ ডাবল পার্টের চকলেট হবে। এবার নীলা চকলেটগুলো সেট হবার জন্য ফ্রিজে সেগুলো 1 ঘন্টার মতো রেখে দিল। এখন 1 ঘন্টা পর চকলেটগুলো মোল্ড আউট করে নিতে হবে, তাহলে রেডি নাটি ফ্রুটি চকলেট। অপরদিকে এতক্ষণে মিষ্টি ঠান্ডা হয়ে গেছে, তাই নীলা শিরা থেকে সেগুলো ছেঁকে তুলে নিল। তারপর ডেকোরেশনের জন্য মাওয়ায় গড়িয়ে নিয়ে পরিবেশন করলো। অবশেষে তৈরি ইসাদিদের জন্য নীলার হাতের গোলাপ জামুন। নীলা মিষ্টি হাসল, নিজেকে কেমন তার গিন্নি গিন্নি মনে হচ্ছে যে নিজের স্বামীর জন্য যত্ন সহকারে রান্না করেছে। নীলা টিস্যু পেপার দিয়ে মুখ মুছে তৈরি করা জিনিসগুলোর দিকে তাকিয়ে রয়েছে। পাশে নার্গিস খাতুনও নিঃশব্দে সবটা দেখেছেন। প্রথমে নীলাকে একটু নার্ভাস দেখা গেলেও জিনিসগুলো সে তৈরি করেছে খুব যত্নে এবং সুন্দরভাবে। তিনি এগিয়ে গিয়ে মেয়ের গালে হাত রেখে কপালে চুমু দিলেন। নীলার ঠোঁটের করে মিষ্টি হাসি ফুটে উঠল। তিনি গালে হাত রেখে আদুরে গলায় বললেন, শুধু দেখতে ভালো হলে হবে আম্মু, টেস্টও তো ভালো হতে হবে। নীলা আবার হাসল, কিন্তু নার্গিস খাতুন এবার তাকে তাড়া দিলেন। নীলাও আর কথা বাড়ালো না, কিচেন অ্যাপ্রনটা খুলে সে রুমের উদ্দেশ্যে হাঁটা ধরল। কিন্তু বসার ঘর পেরোতে গেলেই কলিং বেলের আওয়াজটা কানে আসলো। নীলা একবার নিজের দিকে তাকালো, অবস্থা বড্ড শোচনীয়। কিন্তু এই মুহূর্তে আবার কে আসবে? আরিফ মাহমুদ বাসাতে নেই, তাই নীলা ভাবল উনি হয়তো এসেছেন। তাই সে নিজের এলোমেলো অবস্থা নিয়েই দরজা খুলতে এগিয়ে গেল। কিন্তু দরজা খুলেই তার চক্ষু চরক গাছ, কেননা পুরো পদ্মলয়ার সদস্যরা নীলার সামনে এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছে। সাদমান নীলাকে দেখেই শাহেদের কোল থেকে চেঁচিয়ে উঠল, খালামণি যাব, খালামণি যাব। সাদমানের আওয়াজে নীলা নিজের দিকে তাকিয়ে খানিকটা বিড়ম্বনায় পড়ল। এতক্ষণ কিচেনে থেকে তার অবস্থা খুব একটা ভালো নয়, তাই সে তাকে কোলে না নিয়ে সবাইকে ভেতরে আসতে বলল। শায়লা রহমান নীলার ইতস্তত বোধ দেখে তার ডান গালে হাত রেখে বলল, মামনি, তুই তো পুরো ঘেমে গিয়েছিস দেখি, কাজ করছিলি বুঝি? নীলা কপালের ছোট্ট ছোট্ট চুলগুলো হালকা হাতে সরাতে সরাতে আর চোখে একবার সাদিদের দিকে তাকালো। তার সাদিদের সামনে বলতে খুব লজ্জা লাগছে। নীলা মাথা নিচু করে বলল, আসলে একটু কিচেনে ছিলাম। শায়লা রহমান নিঃশব্দে হাসল। তাদের সারা শব্দ পেয়ে নার্গিস খাতুন ইতিমধ্যে কিচেন থেকে বেরিয়ে এলো। সবাইকে একসাথে দেখে তিনি ভীষণ আনন্দিত। নাতিকে কোলে নিয়ে সবাইকে বসতে বলে তিনি আপ্যায়নে লেগে গেলেন। নিধিও তার পিছু পিছু গেল। যাওয়ার আগে অবশ্য জলদি নীলাকে ফ্রেশ হতে বলে গেল। নীলা এক পলক সাদিদের দিকে তাকালো, সে এখনও নীলাতেই মত্ত। সবার সামনে এমন এক দৃষ্টিতে তাকিয়ে আছে বলে নীলার বড্ড লজ্জা লাগলো। ইস, সবাই দেখলে কি ভাববে। নীলা মাথা নিচু করে রুমের দিকে গেল। অপরদিকে নীলাকে পেছন থেকে যতক্ষণ দেখা গেছে সাদিদ তার দিকে অপলক দৃষ্টিতে তাকিয়েছিল। নীলা চোখের আড়াল হতেই সাদিদের হুঁশ ফিরল। সে পাশে তাকালো। তার বাবা ভাই আপাতত তার দিকেই তাকিয়ে ঠোঁট টিপে হাসছে। তারা যে এতক্ষণ বিষয়টা খেয়াল করেছে সাদিদ খুব সহজেই সেটা বুঝে গেল। সে মাথা চুলকে নিচের ঠোঁট কামড়ে হাসতে লাগলো। তার চোখে এখনও নীলার ঘরমাক্ত মুখটা ভাসছে। ইস, কি মুগ্ধতা! মেয়েরা যদি বুঝতে পারতো তাদেরকে উইদাউট মেকআপে বেশি সুন্দর লাগে, তাহলে হয়তো এত কষ্ট আর
মেকআপ করতে চাইতো না। এই যে কিছুক্ষণ আগের নীলাকে দেখে সাদিদের চোখ জোড়া প্রায় থমকে গিয়েছিল, সাথে থমকে গিয়েছিল সাদিদের চারপাশের সবকিছু। সে কেবল পলকহীনভাবে নীলাকেই পরখ করেছে। এলোমেলো চুল, সাদা মুক্তোর দানার ন্যায় ঘরমাক্ত মুখের সৌন্দর্য, কিচেনের গরমে লালাভু বর্ণের মুখ, ইস বউটা তার প্রাণঘাতী। সাদিদ মাথা খানিকটা এদিক ওদিক ঝাঁকালো। এই নীলাঞ্জনা নামক মেয়েটা তাকে পুরো পাগল বানিয়ে ছেড়েছে। এখন নীলাবিহীন সাদিদের কাছে সব কিছুই শূন্য শূন্য লাগে। সব থেকেও যেন নীলা ব্যতীত সাদিদ অচল, পুরোপুরি অচল। নীলা একেবারে শাওয়ার নিয়ে ওয়াশরুমে থেকে বেরিয়েছে। ক্লোজেট খুলে সে ভাবুক দৃষ্টিতে তাকিয়ে রয়েছে। লিভিং রুমে সাদিদ রয়েছে। নীলার স্ত্রীর মনটা নিজেকে স্বামীর সামনে না চাইতেও সুন্দরভাবে উপস্থাপন করানোর চিন্তা আঁকছে। সে লাজুক হেসে সাদিদের পছন্দের রঙের একটা চুড়িদার হাতে নিল। ড্রেসটা পরে সে আয়নায় নিজেকে দেখতে লাগলো। নীল রঙের হাঁটুর নিচ অবধি জামা, সাথে সাদা আর নীল রঙের মিশ্রণ কালারের সালোয়ার ওড়না। ভেজা চুলগুলো নীলা খোলাই রেখে দিল। চুল ছাড়া বিধায় নীলা মাথার ওড়নাটা টেনে দিয়ে রুম থেকে বেরিয়ে আসলো। লিভিং রুমের কাছে আসতেই জমজমাট অবস্থা লক্ষ্য করা গেল। আরিফ মাহমুদও ইতিমধ্যে চলে এসেছেন, তাই সবাই মিলে কফি খাচ্ছে। নার্গিস খাতুন ইতিমধ্যে কফির সাথে পাকোড়া পর্যন্ত তৈরি করে নিয়েছে। সবাই গরম গরম পাকোড়া খাচ্ছে আর খুশ মেজাজে গল্প করছে। নীলাকে আসতে দেখে পদ্মালয়া মেনশনের সবাই তার দিকে তাকালো। আজ এমন করে সবাইকে তাকিয়ে থাকতে দেখে নীলা ইতস্তত বোধ করতে লাগলো। শায়লা রহমান উঠে গিয়ে নীলাকে তার পাশে এনে বসালেন। মিষ্টি হেসে হাসিবুর রহমানের উদ্দেশ্যে বললেন, তুমি কি কিছু বলবে? আমার যে আর তর সইছে না। সাদিদ মায়ের অস্থিরতা দেখিয়ে নিঃশব্দে হাসল। হাসিবুর রহমানও হাসছেন। অপরদিকে নীলা সহ তার মা বাবা একে অপরের বুক চাওয়াচাওয়ি করছে। নার্গিস খাতুন নিধির দিকে তাকালেন। নিধির মুখেও হাসি লেগে আছে। সে ইশারায় জানতে চাইলে নিধি কিছু বলল না, শুধুমাত্র হাসির রেখা দ্বিগুণ করল। হাসিবুর রহমান ঠোঁটের কোণে হাসি নিয়েই বলে উঠলেন, ভাই, আজ কিন্তু আমরা শুধু গল্প করতে এখানে আসিনি, আপনাদের থেকে আবারও কিছু চাইতে আসলাম। আরে আরে, কি বলেন বিআই সাহেব? বলেন না কি প্রয়োজন, আমি যথাসাধ্য চেষ্টা করব। কি বলুন তো বিআই, আমাদের না আপনার একটা মেয়েকে দিয়ে হচ্ছে না। ঘরটা পরিপূর্ণ করতে আরেকটা সোনাটুকরা মেয়ের প্রয়োজন। বাবা, এরকমটা আপনি বলতে পারলেন? এখন আমার সব মূল্য শেষ, নতুনকে আনার জন্য পুরাতন বাদ। আরে আরে, কি বলছিস মা? তুই তো আমার বড় মেয়ে, তোকে নিয়ে এমনটা আমি স্বপ্নেও ভাবতে পারবো না। নিধি মাথা নিচু করে হাসল। পর মুহূর্তে হাসি মুখে বলল, আমি মজা করছিলাম বাবা। এতদিনে আপনাদেরকে পুরোপুরি চিন্তিতে আমার একটু সমস্যা হয়নি। আমি শুধু একটু দুষ্টামি করছিলাম। পাজিমি একটা, তুই আমাকে ভয় পাই দিয়েছিলি। বলেই উনি হাসলেন, তৃপ্তিজনক হাসি। অপরপক্ষে আরিফ রহমান সহ মা মেয়ের সবকিছু মাথার উপর দিয়ে যাচ্ছে। এসব কি হচ্ছে এখানে? তাদেরকে এই পরিস্থিতি থেকে বাহির করতে হাসিবুর রহমান নীলার মাথায় হাত বুলিয়ে বললেন, আপনার এই মেয়েটাকেও আমার চাই বিয়ে সাহেব। আমার স্বাদের জন্য নীলা মামুনের হাত চাইতে এসেছি, প্লিজ ফিরিয়ে দিবেন না? নীলার কর্ণকুহরে কথাটা পৌঁছাতেই সে সর্বপ্রথম সামনের সোফায় বসা সাদিদের দিকে তাকালো। এত বড় সারপ্রাইজ! নীলাকে এই সম্পর্কে ছেলেটা কিছু বলেনি। নীলার এখন রাগ করা উচিত। সে করতেও চাইল, কিন্তু পর মুহূর্তেই সাদিদের ওইরকম নিষ্পলক চাহনি আর ঠোঁট বাঁকিয়ে হাসতে দেখে লজ্জারা এসে তাকে চেপে ধরল। নীলা দ্রুত মাথা নিচু করল। আরিফ মাহমুদ, নার্গিস খাতুন পুরোপুরি কিং কর্তব্য বিমূঢ়। তারা শুধু একে অপরের মুখ চাওয়াচাওয়ি করছে। সাদিদের মতো ছেলেকে ফিরিয়ে দেওয়ার কোনো কারণ নেই। ছেলে হিসেবে সে লাখে একজন, কিন্তু এত বড় সিদ্ধান্ত তারা মেয়ের মতামত ব্যতীত কিভাবে নেবেন? অপরদিকে তাদেরকেও মুখের উপর না করা যাচ্ছে না। তাদেরকে এরকম সংকোচ দেখে সাদিদের পরিবারের সবাই বিষয়টা বুঝতে পারল। তারা রাগ করল না, বরং শায়লা রহমান হাসি মুখেই বলল, ভাই, আপনাদের এমন দেখাচ্ছে কেন? আমার শাদি কি ছেলে হিসেবে খারাপ? আরে বিআইন, এমনটা বলবেন না। সাদিদ বাবাকে আমাদের থেকে ভালো আর কে জানে। ছোট মেয়েকে ওর হাতে তুলে দিতে পারলে আমি নিশ্চিন্তে থাকতে পারবো। মাশাআল্লাহ, আপনার শাহেদ সাদিদের প্রশংসা করে আমি শেষ করতে পারবো না। তাহলে আপনাদের এত ইতস্তত বোধ কেন?
আসলে মেয়ের জীবনের এত বড় একটা সিদ্ধান্ত মেয়ের মতামত ব্যতীত আরিফ মাহমুদের কথা বুঝতে পেরে পদ্মা লয়ার সবাই এবার মৃদু হাসলেন। শায়লা রহমান নীলার থুতনিতে ধরে আদর মাখা কণ্ঠে বললেন, কিরে মামুনি, আমার ছেলেকে বর হিসেবে পছন্দ নয়? ইস, যেমন মা তার তেমন ছেলে, এমন করে কেউ বলে? নীলা লজ্জায় আরো নতজানু হলো। তাকে চুপসে যেতে দেখে শাহেদ মায়ের কথার উত্তরে বলল, শাহেদের প্রস্তাবটা সবার কাছে পছন্দ হলো। তাই সাদিদ নীলাকে এক কথা বলার জন্য নীলার রুমে যেতে বলল। নীলা পা টিপে টিপে এই লজ্জাকর পরিস্থিতি থেকে বেরিয়ে আসলো। সাদিদও তার পিছু আসছে। সাদিদ নীলার রুমে প্রবেশ করেই দরজার ছিটকিনি টানিয়ে দিল। দরজা লাগানোর শব্দে নীলা এবার পেছন ফিরে তাকালো। সে কিছু বলবে তার আগেই সাদিদ তাকে হ্যাচকা টানে নিজের কাছে আনলো। নীলা কিছু বুঝে ওঠার আগেই সে দরজার সাথে তাকে ঠেসে চেপে ধরল। সাদিদ নীলার কানের পেছনে এক হাত আর কোমরে এক হাত রেখে তাকে একেবারে নিজের সাথে মিশিয়ে নিল। তারপর ভালোবাসার উষ্ণ আদর দিতে লাগলো। নীলা সাদিদের দিকে এক পলক তাকালো। সাদিদ নিজের চোখ জোড়া বন্ধ করে নীলাকে অনুভব করতে লাগলো। নীলার চোখ জোড়া আবেশে বন্ধ হয়ে যেতে লাগলো। সে কাপা হাতে সাদিদের পেছনের চুল আঁকড়ে ধরল। নিজেদের মধ্যকার দীর্ঘ মুহূর্ত অতিবাহিত করে সাদিদ এবার নীলাকে দেখল। সাদিদ নীলার বন্ধ চোখের দিকে এক পলক তাকিয়ে আবারও তার কপালে ছোট্ট চুমু খেয়ে নিজেকে সরিয়ে আনলো। তারপর নীলার গালে হাত রেখে কপালে কপাল ঠেকিয়ে মিহি স্বরে বলল, মিসড ইউ পাখি। নীলা কাপা চোখ জোড়া নিয়ে সাদিদের দিকে তাকালো। তার ইচ্ছে করছে সাদিদের পাল্টা উত্তরটা তাকে দেওয়ার। সে কাপা কণ্ঠে বলে উঠল, আমিও। বলেই আবারও সে লজ্জায় নতজানু হলো। সে নীলার কানের কাছে মুখ লাগিয়ে ফিসফিস করে বলল, সো মিসেস, বর হিসেবে সাদিদ ইবনে শাহরিয়ারকে পছন্দ তো? নীলা এমন প্রশ্নে নিঃশব্দে লাজুক হাসলো। সত্যি তো বিষয়টা হাস্যকরই। ফ্যামিলির সবাই তাদের বিয়ে নিয়ে কথা বলছে, নিজেদের মতামত জানানোর জন্য আলাদাভাবে তাদেরকে কথা বলতে পাঠিয়েছে, অথচ তারা জানেই না এই যুবক যুবতী ইতিমধ্যে স্বামী স্ত্রীর পবিত্র বন্ধনে আবদ্ধ। নীলা আবারও এসব খেয়াল হতে অনুতপ্ততা বোধ হতে লাগলো। তার মুখে এমন বিচলিত ভাব দেখে সাদিদ তার গালে হাত রাখলো। দুষ্টুমি ভুলে গিয়ে স্বাভাবিক কণ্ঠে বলল, পাখি, কি হয়েছে? মুখটা এমন দেখাচ্ছে কেন? আমার খুব খারাপ লাগছে। সেদিন ভয়ের জন্য আপনাকে বারণ করলেও এখন নিজের কাছেই খারাপ লাগছে। এত বড় সত্য তাদের থেকে লুকিয়ে রাখতে আমার বড্ড খারাপ লাগছে। সাদিদ নীলার কপালে চুমু দিল, তাকে নিজের বুকে টেনে নিয়ে মাথায় হাত বুলালো। অতঃপর সান্ত্বনার স্বরে বলল, আমি তো তখনই তোমাকে বলেছিলাম, কিন্তু তুমি অযথা ভয় পাচ্ছিলে আর তাদের কষ্ট হবে বলে ভাবছিলে। কিন্তু দেখো তারা আজ কতটা খুশি। আমি জানতাম তারা জানলে ঠিক এমনটাই করবে। নীলা মাথা তুলে সাদিদের দিকে তাকালো, অপরাধী মনোভাবে বলল, আমি সরি, ওই রকম পরিস্থিতিতে ভালো খারাপ বুঝতে পারিনি। সাদিদ তার কথায় মৃদু হাসল। নিজের নাকটা নীলার নাকে ঘষা দিয়ে বলল, আচ্ছা সমস্যা নেই, আমি আছি না, সব কিছু ঠিকঠাক করে দেবো। কিভাবে? যেটা তখন বলতে পারিনি সেটা এখন বলে দেবো। কি? জি মহারানী, ফ্যামিলির সবাইকে আমাদের অনাকাঙ্ক্ষিত বিয়ের কথাটা বলে দেব। যদি এতে হিতে বিপরীত হয়, সবাই যদি কষ্ট পায়, যদি রাগ করে? পাখি, এমন কিছুই হবে না, আমার উপর বিশ্বাস আছে তো। আমি সবটা সামলে দেব। তাই তোমার মুখে এখন হাসি দেখতে চাই। আমার প্রাণ পাখির এমন বিচলিত চেহারা আমার সহ্য হচ্ছে না। নীলা নিঃশব্দে হাসলো। তারপর সাদিদের বলিষ্ঠ শরীরে নরম হাত দিয়ে আঁকড়ে ধরতে চাইল। অপরদিকে তাকে দেখতে পারলেও সাদিদের বুঝতে বিন্দুমাত্র অসুবিধা হলো না। নীলার ঠোঁটের কোণে নিঃশব্দে হাসির রেখা। তাদের এই বন্ধন যেন জন্মান্তরের। এই বন্ধন যেন আলাদা হবার নয়। সেটাই প্রেমিক যুগল যেন নিজেদের সবটুকু শক্তি দিয়ে আঁকড়ে ধরে রাখবে। লিভিং রুমে ছোটখাটো একটা বিস্ফোরণজনিত অবস্থা সৃষ্টি হয়েছে। দুজন ব্যক্তি ব্যতীত উপস্থিত সবাই কিংকর্তব্য বিমূঢ়, হতবিহবল দৃষ্টিতে একে অপরের মুখ চাওয়াচাওয়ি করছে। ছোট্ট সাদমানও মাথা ঘুরিয়ে এপাশ ওপাশ তাকাচ্ছে। সবাইকে এমন চোখ বড় বড় করে রাখতে দেখে অনুকরণ প্রিয় সাদমান নিজেও চোখ বড় করতে চাইল, কিন্তু সে ঠিকভাবে করতে পারছে না। তাই সে দুই হাতের আঙুল চোখের নিচে চেপে ধরে বড় চোখ করার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। নীলা পাশ থেকে ভীতিগ্রস্ত চেহারা নিয়ে সাদিদের দিকে তাকালো। তার চোখের কার্নিশে ইতিমধ্যে অশ্রুকণার সমাগম ঘটে গেছে। সাদিদ এগিয়ে আসলো তার দিকে, হালকাভাবে তার কাঁধ জড়িয়ে ধরল। সাদিদের ছোঁয়া পেতেই তার কান্নারা এবার বাঁধ ভাঙল।
সে মুখ চেপে কান্না আটকানোর দৃঢ় প্রচেষ্টা চালিয়ে যেতে লাগলো। সাদিদ এখন কাকে রেখে কাকে সামলাবে এই নিয়ে দ্বিধাদ্বন্দ্বে পড়ল। অবশেষে সবকিছু ছাপিয়ে সে নীলাকেই বেছে নিল, কেননা এই মেয়েটার চোখের পানি সাদিদের শরীরে সূচের ন্যায় ফুটছে। সাদিদ নীলাকে পাশের সোফায় বসিয়ে নিজে হাঁটু ভাঁজ করে তার সামনে মেঝেতে বসল। পানি ভর্তি গ্লাসটা নীলার নিকট এগিয়ে দিল। নীলা কাপা হাতে কয়েক চুমুক পানি খেল। তাকে কিছুটা স্বাভাবিক দেখে সাদিদ এবার উঠে নীলার পাশে বসল। সবার দিকে তাকাতেই আবারও তাদের চমকিত দৃষ্টি দেখতে পেল। সাদিদ দুই হাতে কপালের চুলগুলো পেছনে ঠেলে বলে উঠল, বিয়েটা সম্পূর্ণ অপ্রত্যাশিত ছিল। তোমাদের এমন রিয়্যাক্ট করাটা স্বাভাবিক, কিন্তু আমি ওর চোখে পানি সহ্য করতে পারছি না, তাই প্লিজ কিছু তো একটা বলো। সবাই আবারও একে অপরের দিকে তাকালো। তারা বাকরুদ্ধ হবে না তো কারা হবে? ছেলের বিয়ে ঠিক করে এসে শুনে মেয়ে ছেলে নাকি পূর্বেই বিবাহিত দম্পতি। তাদের ভাষার ভাণ্ডারের শব্দ হারিয়ে যাওয়া তো স্বাভাবিক বিষয়। শাহেদি প্রথমে গলা খানিক কেশে বলে উঠল, প্লিজ ভাই এমন করে বলো না, তোমাদের তো সব কিছুই খুলে বললাম। মা তুমিও? চুপ, একটা কথাও বলবি না। এখন মুখে খই ফুটছে তাই না? এতদিন এই কথাটা বললে কি এমন ক্ষতি হতো? আমার মেয়েটাকে আরও আগেই নিজের কাছে নিয়ে যেতে পারতাম। শুধুমাত্র তোর জন্যই আমি এই খুশি থেকে বঞ্চিত হয়েছি। খুব রাগ করেছি। শায়লা রহমানের কথা শেষ হতেই হাসিবুর রহমান শাহেদ আওয়াজ করে হাসতে লাগল। বাবার দেখা দেখি ছোট্ট সাদমানো সামনের ছোট্ট দাঁত দেখিয়ে হাসা শুরু করল। শায়লা রহমানও মুখ ঘুরিয়ে নিঃশব্দে হাসছে। তাদের এমন ভাব দেখে আরিফ মাহমুদের বুক থেকে যেন পাথর নামল। এরই মধ্যে ওনার মনে নানা রকম কুচিন্তা ভাবনা হানা দিচ্ছিল। যাই হয়ে যাক, উনি তো হচ্ছেন মেয়ের বাবা। নীলা সাদিদের এমন একটা ঘটনায় যদি ওনারা কষ্ট পেতেন তাহলে তিনি বাবা হয়ে বড্ড অসহায় বোধ করতেন। তাদের এখন হাসি মুখটা দেখে ওনার ঠোঁটের কোণায়ও হাসির রেখা ফুটে উঠল। তাকে দেখে নার্গিস খাতুনও চোখের কোণের পানিটা মুছে নিলেন। মুহূর্তেই যেন এতক্ষণের গুমট ভাবটা কেটে গেল। শায়লা রহমান উঠে গিয়ে নীলাকে তার কাছে আনলেন। মুখটা উঁচু করে ধরে ভিজে যাওয়া গালগুলো মুছিয়ে দিতে দিতে বললেন, তোরা তো আমাদের কাজ অর্ধেক কমিয়ে দিয়েছিস। এখন তো ডাইরেক্ট ছেলের বউ বরণের প্রস্তুতি নিতে হবে। বলেই তিনি নিজের হাতের পরিহিত স্বর্ণের চুড়িগুলো খুলে নীলার হাতে পরিয়ে দিল। কপালে চুমু দিয়ে বলল, খুব সুখী হ। নীলা আবেগে শায়লা রহমানের বুকে মুখ গুজল। সত্যি সে ভীষণ ভয় পেয়ে গিয়েছিল, কিন্তু যেমনটা চিন্তা করেছে তেমন কিছুই হয়নি। তারা যে এতটা সহজভাবে সবকিছু মেনে নেবে সেটা নীলার কল্পনার বাহিরে ছিল। শাহেদ এসে শক্ত করে সাদিদকে জড়িয়ে ধরল, পিঠ চাপড়ে বলল, কথাটা বলে শাহেদ নিজেই হাসল। সাদিদ মাথা চুলকে ভাইয়ের সাথে তাল মিলিয়ে হাসছে। নার্গিস খাতুন দ্রুত কিচেনে গেলেন। সবার জন্য প্লেট ভর্তি মিষ্টি নিয়ে হাজির হলেন। আর কি মনে করে যেন সাথে নীলার বানানো গোলাপ জামুন আর চকলেটও দিলেন। আপনি আমার মনের কথাটা বললেন বিয়াইন। দেন, আমি আজকে ডাবল খাবো। এত বড় খুশির খবর বলে কথা। একদম না বাবা, তোমার ডায়াবেটিস হাই। তুই চুপ থাক। নিজে বিয়ে করে বসে রয়েছিস, এখন আবার আমার খাবারের ভাগ বসাতে চাইছিস। তুই একটাও কথা বলবি না। সাদিদ বাবার বাচ্চা মতে মৃদু হাসল। সে বরাবরই বিশ্বাস করে তার পরিবারের মতো পরিবার আর হয় না, কিন্তু আজ যেন সবাই সেই বিশ্বাসের ঢাল আরও মজবুত করে নিল। সে এক পলক সবার দিকে তাকালো। এরকম একটা ঘটনাকে এতটা হাসি খুশি নেবার সাধ্য কয়টা পরিবারের রয়েছে? সে নীলার দিকেও দৃষ্টি দিল। এই সাদিদের বুকটা শীতল হয়ে যাচ্ছে। ছেলেদের ধারণা মেয়েদের অশ্রুমাখা চেহারাতে সবচেয়ে বেশি মায়াবী লাগে, তার সাথে স্নিগ্ধতা এবং সৌন্দর্যতায় পরিপূর্ণ থাকে। বেশিরভাগ প্রেমিক পুরুষকেই এই কথাটি বলতে শোনা যায়, কিন্তু সাদিদের কেন এমনটা অনুভব হয় না? নীলার অশ্রুমাখা চেহারা কেন তার বুকে সূচ ফোটায়? কেন সাদিদ নীলার তখনকার কান্না মিশ্রিত সৌন্দর্যটা উপলব্ধি করতে পারে না? সাদিদের কাছে এর উত্তর জানা নেই। কেবল জানার সব প্রশ্নের একটাই উত্তর, সেটা হচ্ছে অনুরাগ। নীলার জন্য তার অন্তরালের অনুরাগের ফলাফলই তো তার এই ভিন্নতা। সাদিদের এতক্ষণের ভাবনায় ছেদ ঘটে নার্গিস খাতুনের কথায়। তাই নাকি? পিচ্ছু আর রান্না? আম্মু,
আমাকে একটু চিমটি দাও তো। নীলা এদিক ওদিক তাকাচ্ছে। সকলের সামনে মায়ের এমন করে বলাতে তার ভীষণ লজ্জা লাগছে। সাদিদ লাজ লজ্জা ভুলে নিধিকে বলে উঠল, ভাবিমণি চিমটি পরে হবে, আগে আমাকে মিষ্টি দাও, আজ বড্ড মিষ্টি খেতে ইচ্ছে হচ্ছে। সাদিদের কথায় আবারও লিভিং রুমের একটা হাসির ধুম পড়ল। নীলা একেবারে চুপসে গেছে। এই ছেলেটা এত নির্লজ্জ কেন? সবার সামনে এমন করে কেউ বলে? নিধি একটু দুষ্টু মনোভাব পোষণ করলো। সে গোলাপ জামুনটা না দিয়ে পাশের থেকে স্পঞ্জের মিষ্টিটা সাদিদকে এগিয়ে দিল। নাও সাদিক, ইচ্ছে অপূর্ণ থাকতে নেই। এটা না, গোলাপ জামুনটা দাও। কেন? এটা কি মিষ্টি না? হয়তো বা মিষ্টি, কিন্তু আমার যে মিষ্টি তো হবে না, তাই জলদি দাও তো। তোমার বোধহয় খুব শরম, সবার সামনে কিছু বলবো? শাহেদ হেসে দিয়ে সাদিদের পিঠে জোরে চাপড় দিল। সাদিদও হাসছে, আর তাদের কাণ্ডে বড়রা ঠোঁট টিপে হাসছে, আর সাথে নিজেরা অন্যদিকে ব্যস্ত হবার ভান করছে। তারা যে এখানে বসে রয়েছে সেদিকে ছেলেগুলোর বিন্দুমাত্র খেয়াল নেই। এতটা ঠোঁট কাটা এগুলো কিভাবে হলো? নিধি আর সাদিদকে অপেক্ষা করালো না। গোলাপ জামুনের প্লেটটা সাদিদের দিকে এগিয়ে দিল। সাদিদ মিষ্টি হাতে নিয়েই নীলার মুখের দিকে তাকালো। সে মাথা নিচু করে বসে থেকে সমানে নিজের দুই হাতের আঙুল মোচড়ামুচড়ি করে যাচ্ছে। জীবনে প্রথম করেছে, তাই টেস্ট কেমন হবে বা সাদিদের ভালো লাগবে কিনা নীলা এটা নিয়েই টেনশনে রয়েছে। অপরদিকে সাদিদ একেবারে পুরো মিষ্টিটাই মুখে পুরে নিয়েছে। তার চোখগুলো অটোমেটিক্যালি বন্ধ হয়ে গেল। শাহেদ পাশ থেকে ফোড়ন কাটল। সাদিদ মুখের মিষ্টিটা শেষ করে তার দিকে তাকিয়ে মৃদু হাসল। আরেকটা মিষ্টি মুখে দিতে দিতে নিধির উদ্দেশ্যে বলল, সরি টু সে ভাবিমণি, বাট এই সবগুলো গোলাপ জামুন আমার লাগবে। তোমরা সবাই বাকি মিষ্টিগুলো খেতে পারো। ইস, কি নির্লিপ্ত উত্তর! নীলার পক্ষে আর এই লজ্জাহীন ছেলের সামনে বসে থাকা সম্ভব নয়। সে সোফা থেকে উঠে প্রায় দৌড়ে বসার ঘর থেকে বেরিয়ে আসলো। ইস, সবাই কি ভাবছে? এসব মনে হতেই লজ্জায় নীলার গায়ে কাঁটা দিয়ে উঠছে। অপরদিকে বসার ঘরের সবাই সাদিদের লোকসম্মুখে এমন নির্লজ্জতা দেখে ঠোঁট টিপে সমানে হাসছে। আরিফ মাহমুদও নিঃশব্দে হাসছে, কিন্তু তাতে রয়েছে ঢের তৃপ্তি। সাদিদ যে নীলাকে সীমাহীন ভালোবাসে এটা বোঝার আর তার বাকি নেই। আদরের মেয়ে স্বামীর সাথে সুখে থাকলে মা বাবা হিসেবে আর কি বা চাওয়ার থাকে? নীলার যাওয়ার দিকে তাকিয়ে শায়লা রহমান বলে উঠলেন, মেয়েটাকে সবার সামনে লজ্জা দিয়ে কি লাভ হলো? দেখলি তো কেমন দৌড়ে চলে গিয়েছে। সাদিদ মায়ের দিকে তাকিয়ে কেবল হাসল, তারপর আবারও মিষ্টির খাওয়ার মনোযোগ দিল। কোনো প্রতিউত্তর জানালো না। হাসিবুর রহমানই বললেন, তাহলে এখন পরবর্তী কাজ কি? আমরা তো বিয়ে ঠিক করতে এসেছিলাম, কিন্তু এখানে যে মামলা উল্টো। শাহেদের বাবা, যে যাই বলুক, আমি কিন্তু ছেলের বউকে ঢাকঢোল না বাজিয়ে বরণ করব না। আমরাও তো এমনটাই চাই মা। দুই পরিবার থেকেই এটা শেষ বিয়ে, তাই আয়োজনের কোনো কমতি রাখতে চাই না। আমিও একমত। তাহলে বাড়ির বড় বউকে আমরা ধুমধামে বরণ করে তুলব। কি বলেন মেয়ের মা বাবা? আমরা আর কি বলবো, আপনারা যেমনটা ঠিক মনে করেন। দুই পরিবারের সম্মিলিত মতামতে সাদিদ এবং নীলার এনগেজমেন্টের সামনের শুক্রবারে ঠিক করা হয়েছে। যেহেতু কেউ তাদের অনাকাঙ্ক্ষিত বিয়েটা জানে না, তাই আপাতত যেচে গিয়ে বলার ইচ্ছেটা পরিবারের সদস্যদের মধ্যেও দেখা গেল না। তারা পুরনো নিয়মনীতি অনুসারেই তাদের বিয়ের কার্যক্রমটা আবারও সামাজিকভাবে সম্পূর্ণ করবে, এবং সেটা খুব শীঘ্রই। তানহা ঢুলতে ঢুলতে উপর থেকে নিচে নামলো। ঘুমের ঔষধের এফেক্টটা এখনো যায়নি, তাই সে উঁচু গলায় হাঁক ছাড়ল। ভাবি, একটু কড়া করে ব্ল্যাক কফি দাও। তানহা মাথা চেপে ধরে রেখেছে। সারা রাত নির্ঘুম কাটিয়ে সকালেই ঔষধগুলো খেয়ে নিয়েছিল। এত সময় অতিবাহিত হবার পরও নিধির কোনো সারা শব্দ না পেয়ে তানহা এবার রাগী স্বরে চিল্লিয়ে উঠল, ভাবি, কখন কফির কথা বলেছি? আমার মাথা ব্যথা করছে। তানহার রাগী কণ্ঠস্বর শুনে মিনু দ্রুত টিভি বন্ধ করে দৌড়ে আসলো। সে স্টার জলসায় ভারতীয় ধারাবাহিক নিয়ে মগ্ন ছিল। দৌড়ে আসাতে সে ক্রমাগত হাঁপাচ্ছে। আফামনি, কিছু কইছিলেন? তোকে না, ভাবিকে বলেছিলাম, কিন্তু তাকে তো দেখতেই পারছি না। তাছাড়া বাড়ি এত নীরব কেন? নিধি ভাবি বাড়িতে না।
হয়ে গেছে তার বাপের বাড়ি, সাথে বড় ভাইজান ছোট ভাইজান সহ খালাম্মা খালুও গেছে। তা হঠাৎ এমন দল বেঁধে যাওয়ার অর্থ? আফা, আপনার তো খালাম্মা কতবার করে ডাকলো, আপনি তো উঠলেন না। আপনি ঘুমায় রইছেন দেখা খালাম্মা আমারে কইয়া গেছে কি বলে গিয়েছে? আপনারে খাওন গরম কইরা দিতে। সেটা না হয় বুঝলাম, কিন্তু আমার প্রশ্নের উত্তর কই? বাড়ি শুদ্ধ সবাই হঠাৎ একসাথে? আসলে আফামনি, কি আসলে নকলে? মিনু ঠোঁট চেপে লাজুক হাসছে। সে লজ্জা মাখা কণ্ঠে হেলে দুলে বলল, খালাম্মারা ছোট ভাইজানের লগে নীলা আফামনির বিয়ার কথা ঠিক করবার লাগিয়া গেছে। কি? তানহা বসা থেকে দাঁড়িয়ে গেল। সাদিদার বিয়ে, তাও আবার নীলার সঙ্গে। সে যেন নিজের কানকেই বিশ্বাস করতে পারছে না। অপরদিকে মিনু এতক্ষণ লাজুক হাসলেও এখন চমকিত চোখে তানহার দিকে তাকিয়ে রয়েছে। তানহা তাকে এই পরিস্থিতি থেকে বাহির না করে দৌড়ে সিঁড়ি বেয়ে উপরে উঠে গেল। রুমে এসে সে খপ করে বিছানায় পড়ল। চোখ মুখ তার ইতিমধ্যে ফুলে উঠেছে। কান্না করতে করতে তার হেঁচকি উঠে গেছে। কেন সাদি, কেন? আমার ভালোবাসায় কি এমন কমতি ছিল যার জন্য তোকে নীলাকে বাছাই করতে হয়েছে? কি কমতি ছিল আমার মধ্যে? একা এই রুমটাতে তার কথার বিপরীতে কোনো উত্তর আসছে না। তানহা বিছানার চাদর খামচে ধরে অনবরত ফুপিয়ে কাঁদছে। কোনো হৃদয়হীন ব্যক্তিও বোধহয় এই কান্না দেখে ঠিক থাকতে পারবে না। ভেতর থেকে ভেঙে গুড়িয়ে যাবে। তানহা নিজের ফোনটা হাতে তুলে নিল। ফোনের ডিসপ্লেতে সাদিদের হাস্যোজ্জ্বল একটা ছবি। তানহা সেটাতে অগণিত চুমু দিল। আদর মাখা কণ্ঠে বলল, আমার এত ভালোবাসাও তোর পাথর মনটাকে নাড়াতে পারলো না। না, এতটা নির্দয় তুই? মরে যাচ্ছি সাদি, দেখ দমটা বন্ধ হয়ে যাচ্ছে। আমি বাঁচবো না সাদি, তোকে ছাড়া বেঁচে থাকা আমার পক্ষে সম্ভব নয়। বলেই তানহা আবারও ফোনের স্ক্রিন দীর্ঘ চুমু দিল। সাদিদের হাস্যোজ্জ্বল ছবিটার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকতে থাকতে তানহার অশ্রুসিক্ত চোখগুলো ধীরে ধীরে লাল হতে লাগলো। এতক্ষণের কান্নারত মায়াবী মুখটা এখন আর নেই। সেখানে এসে যেন ভিড় জমিয়েছে ধ্বংসাত্মক চাহনি, যে অগ্নি চাহনির বলে সুন্দর হাসি খুশি পৃথিবীটা মুহূর্তেই কান্নার জলে স্নান করানো সম্ভব। যেখানে সম্ভব এক আকাশ আনন্দকে পিছু ফেলে এক সমুদ্র কষ্ট নিয়ে বেঁচে থাকার চূড়ান্ত লড়াইয়ে হামাগুড়ি দেয়া। সাদিদরা সবাই নীলাদের বাসা থেকে ডিনার করে বাড়িতে ফিরেছে। ছোট্ট সাদমানের হাতে এখনও নীলার তৈরি চকলেট। সেগুলো সে চেটে পুটে খাচ্ছে। খাবারটা যে তার ভীষণ পছন্দ হয়েছে এটা আর বলার অপেক্ষা রাখে না। সবার মুখেই হাসি লেগে রয়েছে। আর সাদিদরা অবস্থা তো ভাষায় প্রকাশ করার মতো নয়। সাদমানকে ঘুষটুস দিয়ে সে একটা চকলেট নিয়ে নিয়েছে। বেচারা কেঁদে কেটে এক শেষ। সে নিজের খালামণির বানানো তৈরি চকলেট কাউকে দিবে না, কিন্তু সাদিদের যে এই চকলেট থেকে যে কোনো মূল্যে ভাগ চায়, তাই সে যত সব হাবিজাবি কথা শুনিয়ে চকলেট নিয়ে নিল। আপাতত দুইজনই চকলেট খেতে ব্যস্ত। একজন বাচ্চা হয়ে চকলেট খাচ্ছে, অপরজন যারা বড় হয়েও কাজে বাচ্চা। সাদিদরা হাসি মুখে ভেতরে প্রবেশ করতেই তানহাকে লিভিং এরিয়াতে পেল। সে তাদেরকে আসতে দেখেই হাতে তালির সাথে এগিয়ে আসছে। বাহ বাহ বাহ, খুব চমৎকার দৃশ্য। সাদিদ ভ্রুজোড়া বাঁকিয়ে তীক্ষ্ণ চোখে তাকালো। তানহাকে দেখে তার হাসি মুখটা নিমিষেই গম্ভীরে পরিণত হলো। বাকি সবাইও কিছুটা চমকিত ভাব নিয়ে তার দিকে তাকিয়ে রয়েছে। চোখগুলো তার লাল লাল, সাথে ফুলেও গিয়েছে। শায়লা রহমান দ্রুত এগিয়ে আসলেন, গালে হাত দিয়ে জানতে চাইলেন, কি রে, শরীর খারাপ তোর? মুখটা এমন লাগছে কেন? মামি, আই এম টোটালি ফাইন। ইনফ্যাক্ট এত ভালো যে ভাষায় প্রকাশ করতে পারবো না। কি রে সাদি, বল, তুই তো ভালোই জানিস আমি কতটা ভালো আছি। সাদিদ এখনও তীক্ষ্ণ চোখে তার দিকে তাকিয়ে রয়েছে। সে আজকে তানহাকে বাধা দিবে না। আর কতদিন পরিবারকে এর থেকে বাহিরে রাখবে? সত্যটা তো একদিন না একদিন সামনে আসবেই। তাই তানহা যদি এখন নিজেই সেটা প্রকাশ করতে চায়, তাহলে সাদিদ আর তাকে বাধা দিবে না। সাদিদ সেই রকম একটা মনোভাব নিয়েই তাকিয়ে রয়েছে। অপরদিকে সাদিদকে সম্পূর্ণ অবাক করে দিয়ে তানহা হাসতে লাগলো। ভাবটা এমন যে খুশিতে গড়াগড়ি খাচ্ছে। সাদিদের কুঁচকে রাখা ভ্রুজোড়া আরও খানিকটা বাঁকা হলো। কি যাচ্ছে এই মেয়ে? তানহা দৌড়ে এসে সবার সামনেই সাদিদকে জড়িয়ে ধরল। সাদিদ ছাড়ানোর আগেই সে এবার ছেড়ে দিল। তারপর হাসি মুখেই বলে উঠল, কংগ্রাচুলেশনস ইয়ার,
আই এম ভেরি হ্যাপি ফর ইউ। হোয়াট ডু ইউ মিন তানহা? এখনো গোপন রাখবি? তুই এত বড় মিথ্যেবাদী কবে থেকে হয়েছিস? নীলাকে পছন্দ করিস আর সেটা আমরা কেউই জানলাম না। এতক্ষণে বিষয়টা সবার মাথায় এসেছে আর মুহূর্তেই সাদিদ ব্যতীত সবার মুখে হাসির রেখাটা ফুটে উঠেছে। তানহা আবারও বলল, কিন্তু যাই বল, দিন শেষে হলেও আমি ভীষণ খুশি। আরে বন্ধুর বিয়ে বলে কথা, ছুটিয়ে আনন্দ করব, পেট ভরে তোর বিয়ের খাবার খাবো। শুধু বন্ধুরা খেলে হবে? নিজেরটা আমাদেরকে খাওয়াতে হবে না? ফুফি কিন্তু আমাদের কাছে সব বলেছে। রায়ানকে আর কত অপেক্ষা করাবে? আরে ভাবি, তুমিও না, কিসের মধ্যে কি? এত আনন্দের মধ্যে সেই 500টা ছেলেকে কেন আনছো? এখন শুধু মিষ্টি কথাবার্তা হবে, অনলি মিষ্টি। তানহার কথায় সবাই আরেক দফা হাসলেও সাদিদ পড়ছে না। বিষয়টা তার কাছে মোটেই ঠিক লাগছে না। এই যেন সবার জন্য তৈরি করা সুন্দর এক ছবি, কিন্তু ভেতরটা তার একেবারে নড়বড়ে। তানহাকে সাদিদের বিয়ে নিয়ে এতটা এক্সাইটেড দেখে না চাইতেও সে খানিকটা চমকিত। তার কেন যেন বিষয়টা তানহা যতটা নর্মাল দেখাচ্ছে ততটা মনে হচ্ছে না, কোথায় যেন একটু কিন্তু রয়েছে। কিন্তু পর মুহূর্তেই সাদিদ মাথা ঝাঁকালো। হয়তো তানহার এতদিনের পাগলামির জন্য হঠাৎ করে এমনটা সাদিদকে খানিকটা অবাক করছে। সাদিদ সব নেগেটিভ চিন্তা ছেড়ে পজিটিভটাই বেছে নিল। এগিয়ে গিয়ে তানহার সামনে দাঁড়ালো, মাথায় হাত রেখে আদুরে গলায় বলল, আই এম অলসো হ্যাপি ফর ইউ। সাদিদের কথাটার অন্তর্নিহিত অর্থ আর কেউ বুঝতে পারুক না পারুক তানহার জন্য সমস্যা হতো না। সেও মিষ্টি হেসে বিপরীত প্রতিক্রিয়া জানালো। সাদিদ হাসি মুখেই সিঁড়ি বেয়ে রুমের দিকে এগিয়ে গেল। তানহা সেদিকে তাকিয়ে হাসছে। আজ যে তার খুশির দিন, বড্ড খুশি। সে না হাসলে হাসবেটাকে? এত রাতে ফোনের শব্দে শান্তর কাঁচা ঘুমে ব্যাঘাত ঘটল। সে একরাশ বিরক্তি নিয়ে চোখ বন্ধ রেখেই এলোমেলো হাতড়ে ফোনটা নিল। কোনোভাবে রিসিভ করে বলল, হ্যালো। কিন্তু না, অপর পাশ থেকে কোনো রকম আওয়াজ আসছে না। শান্ত আবারও হ্যালো হ্যালো করে এবার চোখ খুলল। অপরিচিত নাম্বার থেকে কল, কিন্তু এত রাতে এমন ফাইজলামি ভাল লাগে? ধুর ছাই, এত রাতে এগুলোর কোনো মানে হয়? শান্ত রাগ নিয়েই ফোন কেটে দিল। তারপর আবার চোখ বন্ধ করল। অপরদিকে ফোনের অপর পাশের ব্যক্তির চোখে ঘুম নেই, তার রাত নির্ঘুম কাটছে। শান্তর রাগী আওয়াজ শুনে নিজের অজান্তেই তানভীরের মুখে হাসি ফুটে উঠল, কিন্তু পর মুহূর্তেই নিজের এমন অদ্ভুত ব্যবহারের জন্য সে বিরক্ত হলো। এত রাতে এমনটা করার কোনো মানে হয়? আর সব থেকে বড় কথা, সে শান্তকে কল দিলই বা কী জন্য? মন বলতে চাইলেও তানভীর সেটা শুনতে নারাজ। সে রাগ দেখিয়ে ফোনটা একটু দূরে ছুঁড়ে ফেলল, কিন্তু পর মুহূর্তেই আবারও নিজের হাতে নিল। ফোনে খুব বেশি ছবি নেই, কিন্তু তাদের দার্জিলিং ট্যুরের কয়েকটা ছবি রয়েছে। তানভীর গ্যালারি ঘেটে সেইগুলোই দেখছে আর আপন মনে একজনকেই তাতে খুঁজে চলেছে। অবশেষে কাঙ্ক্ষিত সেই ব্যক্তির মুখটা ফোনের স্ক্রিনে ভেসে উঠতেই তানভীরের মুখে প্রকাশ করতে চাওয়া টুকরো হাসির রেখা ফুটে উঠল। সে শান্তর মায়াভরা মুখটার উপর নিজের হাত স্পর্শ করল। ভাবটা এমন যে সে বাস্তবেই শান্তকে ছুঁয়ে দিচ্ছে। কয়েক মুহূর্ত পার হতেই তানভীর সজোরে ফোনটা দেয়ালে আছাড় দিল। মুহূর্তেই ফোনটা ভেঙে কয়েক টুকরো হলো, আর তার সাথে টুকরো হলো জমানো স্মৃতিগুলো। তানভীরের উজ্জ্বল শ্যামবর্ণের মুখটা নিমিষেই লালচে বর্ণে পরিণত হলো। তার শরীরের রগগুলো যেন সব টক বগিয়ে ফেটে উঠল। সে রাগে রীতিমতো ফুঁসছে। হঠাৎ তার এমন অদ্ভুত ব্যবহারের কারণ কি? তানভীর রাগ মিশ্রিত গলায় বলে উঠল, সব একরকম, সব। বলেই বিছানায় বালিশগুলো মেঝেতে ছুঁড়ে ফেলল। চাদর টেনে নিমিষেই পরিপাটি বিছানার বেহাল দশা করল। নিজের সাথে লড়াই করে ক্লান্ত তানভীর অবশেষে বিছানায় গা এলিয়ে দিল। চোখের কার্নিশ তার চিকচিক করছে। সেটা কি অশ্রুকণা? কিন্তু কেন? তানভীরের চোখে জল কেন? তানভীর আবারও আটকে যাওয়া গলায় বলল, আই জাস্ট হেট ইউ। শুক্রবার মানে আলাদা একটা ব্যাপার। সাপ্তাহিক এই দিনটি যেন ব্যস্ততায় ঘিরে থাকা জনমানবের জন্য আলাদা একটা স্বস্তি, আলাদা একটা উৎসব মুখর আমেজ। সাদিদ নীলা পরিবারের জন্যেও এর কোনো ব্যতিক্রম নেই, বরং আজকের শুক্রবারটি যেন তাদের জন্য দ্বিগুণ আনন্দের ঢেউ তুলবার সমান। কেননা আজকে যে সাদিদ নীলার এনগেজমেন্টের দিন, দুই পরিবারের কাছেই বিয়েটা পরিষ্কার হলেও তাদের আনন্দ পালনে যেন বিন্দুমাত্র কমতি নেই, বরং সবাই জোর আয়োজনে নতুন বউ বরণের প্রস্তুতি লেগে রয়েছে। নীলাকে বসে থাকতে দেখে নিধি এবার তাড়া দিল, কি রে, হয়েছে তোর?
সব কিছু নিয়েছিস তো? আমাদের হাতে কিন্তু সময় থাকবে না। হ্যাঁ, এই তো শেষ। নীলা আবার এনগেজমেন্টের ড্রেসটার উপর হাত বুলিয়ে নিল। সাদিদ নিজে পছন্দ করে তার জন্য নিধির হাতে এটা পাঠিয়েছে। কতটুকু ভালোবাসা মিশে আছে সেটা নীলা অনুভব করতে পারে। নীলাকে তার বড় ধ্যানে থাকতে দেখে শান্ত দুষ্টু হেসে বলল, হ্যাঁ রে, তুই এত জামাই পাগল কবে থেকে হলি রে নীল? জিজুকে ছাড়া তো দেখছি কিছুই চিন্তা করতে পারছিস না। আমাদেরকেও একটু দেখ। নীলা মাথা নিচু করে লাজুক হেসে শান্তকে আস্তে করে চর বসালো। নিধিও পাশ থেকে নিঃশব্দে হাসছে।